জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিকে। আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় এসেছেন। দুপুর 3:30টার দিকে দিল্লি থেকে রওনা দিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এর আগে সকালে যুক্তরাষ্ট্রের অর্থ দফতরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের 5 সদস্যের প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছেন। তিনি সফরকারী দলটির নেতৃত্ব দিচ্ছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথমবারের মতো ঢাকায় যুক্তরাষ্ট্রের কোনো উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সফরে এলো। সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন এবং অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ ছাড়াও সংশ্লিষ্ট অন্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেবে দলটি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ইন্দো প্যাসিফিক অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা জোরদারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন। বাংলাদেশে 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারের, আর্থিক ও অর্থনৈতিক সহযোগিতার মতো বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, আর্থিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা ও উন্নয়নের চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্র কী ভূমিকা পালন করতে পারে সে বিষয়গুলো আলোচনা হবে এসব বৈঠকে। আগামী 16 সেপ্টেম্বর প্রতিনিধি দলটির ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে। কর কাঠামো বৈষম্যহীন করার ওপর জোর দিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সকালে রাজস্ব ভবনে এক আলোচনা সভায় তিনি আরও জানান, ব্যাংকিং খাতের সংস্কার ও আয়কর সক্ষমতা বাড়াতে পরামর্শ সহায়তা পেতে শিগগিরই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হবে। সকালে আগারগাঁও এনবিআর ভবনে 2024 সালের অর্থ আইনে প্রত্যক্ষ করের পরিবর্তন নিয়ে আলোচনায় অর্থ উপদেষ্টা বলেন, অর্থনীতিকে শক্তিশালী করতে রাজস্ব ব্যবস্থাকে শক্তিশালী করার বিকল্প নেই। তবে আয়কর আহরণকে বৈষম্য ভীতিকর রাখা যাবে না। অপ্রয়োজনীয় প্রকল্প বন্ধ ও তার জন্য বৈদেশিক ঋণকে নিরুৎসাহিত করেন অর্থ উপদেষ্টা। জাতীয় রাজস্ব বোর্ডের করের বিষয়টা প্রত্যক্ষ করে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে আমি সবসময় বলি যে বাংলাদেশে কিন্তু অপেক্ষাকৃত রাজস্বের প্রত্যক্ষ করটা কিন্তু রিলেটিভলি কম, পরোক্ষ করটা বেশি, ভ্যাট। এখন ভ্যাট যেটা হয় পৃথিবীর বেশিরভাগ দেশে কিন্তু প্রত্যক্ষ করেন আপনার প্রিভেলেন্সটা বেশি, আর ভ্যাটটা কিন্তু সবার হারে সবাইকে। রুটির দাম যদি বাড়ে, সে আপনার একটা কোটিপতি ওই একই দামে রুটি কিনবে, আরেকজন গরিবও একই দামে রুটি কিনবে, ট্যাক্সটা বহন করতে হয়। আমরা এটা চাই না। ট্যাক্সের একটা প্রিন্সিপাল আছে, ইকুইটি অ্যান্ড এবিলিটি টু পে। আপনার যদি এবিলিটি থাকে আপনি পে করবেন। আর হলো একজন বেশি দেবে ট্যাক্স, আরেকজন কম দেবে, সেটা কিন্তু ঠিক না, মানে ক্রাইটেরিয়া অনুযায়ী আর কি। গেল কয়েকদিনের অচল অবস্থা কাটিয়ে খুলতে শুরু করেছে সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলো। শ্রমিকরা কাজে যোগ দেওয়ায় ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে উৎপাদন কার্যক্রম। তবে বেশিরভাগ কারখানা খুললেও নতুন ক্রয়াদেশ ও নির্ধারিত সময়ে পণ্য রপ্তানি নিয়ে রয়েছে শঙ্কা। পাশাপাশি অনেক কারখানায় কমেছে স্বাভাবিক কাজের চাপও। সকালে বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরে নিরাপত্তা শঙ্কায় বন্ধ থাকা 38টি সহ সকল পোশাক কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা। শিল্প এলাকার কোথাও শ্রমিক অসন্তোষের খবর না থাকলেও নিরাপত্তা নিশ্চিতে টহল দিচ্ছে সেনাবাহিনী, বিজিবি ও শিল্প পুলিশের একাধিক টিম। এদিকে সাভার, আশুলিয়ার বন্ধ থাকা 219টি কারখানার মধ্যে 170টি পোশাক কারখানা উৎপাদনে ফিরেছে। তবে এখনও বন্ধ রয়েছে 49টি কারখানা। পরিস্থিতি বিবেচনায় শিগগিরই সকল কারখানা উৎপাদনে ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমাদের ফ্যাক্টরিতে প্রায় 25 থেকে 30,000 মাল ডেলিভারি যেত। বর্তমান এই 15 দিন যাবৎ আমাদের ফ্যাক্টরিতে প্রোডাকশন নেই বললেই চলে। যখন ফুলফিল প্রোডাকশন ছিল তখন আমাদের প্রোডাকশন ছিল ম্যাক্সিমাম পার ডে 35 থেকে 40,000। আর এখন আমাদের যেটা প্রোডাকশন আছে এটা 8 থেকে 10,000, কোনো সময় 5,000 এরকম আছে। সকালবেলা আসছি, কাজ কাম তেমন নাই, তাই আমরা বসেছিলাম। এখন হালকা পাতলা কাজ আসছে। আমাদের কারখানায় কাজ কম থাকলে তো আমরা প্রোডাকশন দিতে পারবো না, কোম্পানি বেতনও দিতে পারবে না, বেতন দেরি। এদিকে সোমবারের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন
বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। এছাড়া অস্থিরতার কারণে আশুলিয়ায় কোনো কারখানা বন্ধ করতে হলে 13-1 ধারা অনুযায়ী বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন বিজিএমইএ সভাপতি। পোশাক খাতে শ্রম অসন্তোষ নিরসনে এক বৈঠকে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ভারতের কিছু মিডিয়া ও কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশের পোশাক খাত ধ্বংসের ষড়যন্ত্র করছে। যেসব ব্যাংক এখনো শ্রমিকদের বেতনের টাকা পরিশোধ করে নাই, আমরা বাংলাদেশ ব্যাংকেও কথা বলেছি, কালকে পরশু এই 2 দিনের মধ্যে আমরা রিকোয়েস্ট করেছি আপনাদের এই সমস্ত বেতন পরিশোধ করতে। যদিও আমাদের প্রায় 89% ফ্যাক্টরি অলরেডি বেতন দেওয়া হয়েছে। বিগত অর্থ বছরে আমাদের রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি আসে নাই। লক্ষ্যমাত্রা ছিল আমাদের সম্ভবত 12%, সেখানে মাত্র 3% আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। তারপরও শ্রমিকদের কল্যাণে আমরা সম্ভব সবকিছু করছি। আমরা যেই সেল গঠন করেছি সেই সেলের কাছে আপনাদের অভিযোগগুলো দিন। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের যে ন্যায্য দাবিগুলো আছে সেগুলোকে কিভাবে সকল পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে সমাধান করা যায় সেটির ব্যবস্থা নিব। এখানে ষড়যন্ত্র যে নেই তাও কিন্তু না। ভারতীয় কয়েকটা গণমাধ্যমে এবং কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরকে এই ধরনের কন্টেন্ট তৈরি করতে দেখেছি যে এটাই আসলে আমাদের ইনভেস্টমেন্টের শ্রেষ্ঠ সময়। কারণ বাংলাদেশে একটা পরিবর্তন এসেছে, একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আমরা আমাদের দিকে যদি বাইরেদেরকে নিয়ে আসতে পারি তাহলে এটা আমাদের জন্য একটা ভালো সুযোগ। নির্বাচন কমিশন নিয়োগ আইন ত্রুটিপূর্ণ এবং অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। অন্যদিকে সাবেক নির্বাচন কমিশনার এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচনের জন্য অবশ্যই নিরপেক্ষ সরকার প্রয়োজন। নির্বাচন কমিশন নিয়োগে আয়োজিত এক সংলাপে অংশ নিয়ে তারা কথা বলেন। যে প্রেক্ষাপটের ভিত্তিতে নুরুদা কমিশনকে গঠন করা হয়েছিল, রকিব কমিশনকে গঠন করা হয়েছিল, সেটারই ওই আইন হিসাবে তারা সংসদে পাশ করলেন। শুধু একটা জিনিসে যুক্ত করলেন, সেটা হলো যে একটা ইনডেমনিটি ক্লজ, দায় মুক্তির একটা বিধান যুক্ত করে ওটাই হলো আইন হয়ে গেল। এবং এটা অত্যন্ত অগ্রহণযোগ্য আইন, কারণ এই আইনের মাধ্যমে যাকে তারা চান তাকেই তারা নিয়োগ দিতে পারেন। আমি মনে করি এই নির্বাচন কমিশন গঠন করতে হওয়া উচিত একটা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে। ইলেকশন কমিশন ইজ পিওরলি ইজ এ সিরিয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার। এটা শুধু বাংলাদেশে নয়, অল ওভার দ্য ওয়ার্ল্ড সিরিয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার। কারণ আপনি অ্যাডমিনিস্ট্রেটরদের দিয়ে ইলেকশন করাচ্ছেন, সেটা কমিশনার হোক, ডিসি হোক, পুলিশ হোক। সো ওইটুকু প্রজ্ঞা থাকতে হবে। আমি বলেছি 45, আপনারা যদি মনে করেন 40 ওকে। ঢাকার আশুলিয়ায় শিক্ষার্থী রবিউসানি শিপুকে হত্যা চেষ্টার মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে সাফি মুদাসের খান জ্যোতির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার বিকেলে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলে সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক আবু তাহের মিয়া 7 দিনের রিমান্ডের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে জামিন চান। আদালত তা না মঞ্জুর করে। এর আগে গত 11 সেপ্টেম্বর হত্যা চেষ্টার অভিযোগে ভুক্তভোগী রবিউল সানি বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনা সহ 30 জনকে আসামি করা হয়। এই মামলার 4 নম্বর আসামি করা হয় সাফি মুদাসের খান জ্যোতিকে। যে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে হিসাবেই একমাত্র এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে এবং তার 2 জন পুলিশ কর্মকর্তা তার বন্ধু সেই হিসাবে তাকে সম্পৃক্ত করা হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে একজন মন্ত্রীর ছেলে আর 2 জন বন্ধু থাকলে এই মামলায় সম্পৃক্ত হওয়া যায় না। এই আসামি তার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র এবং ঘটনাস্থলে থেকে তার নেতৃত্বে আওয়ামী সন্ত্রাসীরা ওই মিছিলে গুলি চালায়। আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই আসামির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয় বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন নদী উত্তাল। হাতিয়ায় ঝড়ে গাছ চাপা পড়ে মারা গেছেন
একজন। এছাড়া চট্টগ্রাম থেকে ঢাকামুখী লাইটার জাহাজ থেকে বঙ্গোপসাগরে পড়ে একজন নিখোঁজ রয়েছেন। নোয়াখালীর মেঘনা নদীতে বেড়েছে জোয়ারের পানি। ঝড়ের কবলে পড়ে ডুবে গেছে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার 10টি মাছ ধরার ট্রলার। এমন অবস্থায় শুক্রবার সন্ধ্যা থেকে নোয়াখালীর হাতিয়ার সাথে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ ঘোষণা করে উপজেলা প্রশাসন। এছাড়া বৃষ্টির কারণে জেলার বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার শঙ্কা স্থানীয়দের। চট্টগ্রামে গতকাল থেকেই চলছে বৃষ্টি। আগামী 2 দিনও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের শঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সাথে রয়েছে পাহাড় ধসের শঙ্কাও। বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে চট্টগ্রাম বহির্নোঙরের পণ্য খালাসও। এদিকে কক্সবাজারে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে, তবে টানা বৃষ্টিতে পানি বেড়েছে নিম্নাঞ্চলে। প্লাবিত হয়েছে 6 উপজেলার অর্ধশতাধিক গ্রাম। যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে সাগরে মাছ ধরার 20টিরও বেশি ট্রলারের সাথে। এদিকে কাল থেকে ধীরে ধীরে বৃষ্টি কমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সকালে নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয় চলতি মাসে ঘূর্ণিঝড়ের শঙ্কা নেই, তবে আরও 2টি লঘু চাপের আভাস দিয়েছে আবহাওয়া অফিস, যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে। সাগরে লঘুচাপ ছিল, এটা গতকালকে এটা স্থল নিম্নচাপ হয়েছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল এবং নর্থ বেতে, এবং এটা আজকে আরও শক্তি সঞ্চয় করে এটা স্থল গভীর নিম্নচাপ হিসাবে যশোর এবং তার আশেপাশে এলাকায় অবস্থান করছে। এবং এর প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে গত 24 ঘন্টায়। তবে দক্ষিণ অঞ্চলে বৃষ্টি আগেই শুরু হয়েছে, বিশেষ করে কক্সবাজারে গত 2 দিনে আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়েছে। এবং গত 24 ঘন্টায় আমরা যদি সর্বোচ্চ বৃষ্টি দেখি, এটা কুতুবদিয়াতে 273 মিলিমিটার বৃষ্টি, এবং কক্সবাজারে গত 24 ঘন্টা হয়েছে 225 মিলিমিটার বৃষ্টি। এখন চারদিকে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে এবার 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা। এর আগে 7 দিনের আলটিমেটাম দিয়েছিলেন তারা। সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা মানববন্ধন করেন। এ সময় তারা বলেন, ভিসি না থাকায় ভেঙে পড়েছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। শ্রেণী কার্যক্রম ও পরীক্ষা চালু না থাকায় তৈরি হয়েছে সেশন জটের শঙ্কা। এছাড়া শিক্ষা কার্যক্রম শেষ করেও সনদ তুলতে না পারায় চাকরি বাজারে ভোগান্তিতে পড়ছেন সাবেক শিক্ষার্থীরা। এমন অবস্থায় সংকট সমাধানে দ্রুত ভিসি নিয়োগের দাবি করেন তারা। বক্তারা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই ক্যাম্পাস নিজে এখন বৈষম্যের শিকার। আগামী 48 ঘন্টার মধ্যে দাবি আদায় না হলে রংপুর ব্লকেট কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বৈষম্য বিরোধী আন্দোলনে সরকার পতনের পর 9 আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসিবুর রহমান পদত্যাগ করেন। প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বরিশাল বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদ। শনিবার সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ করেন তারা। এ সময় বক্তারা অভিযোগ করেন, প্রিপেইড মিটার ব্যবহার করলে ভোগান্তি ও হয়রানির শিকার হতে হয়। তাই বরিশালে প্রিপেইড মিটার বসানোর বন্ধের দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তিস্তার চরে দেশের শীর্ষ একটি শিল্প গ্রুপের কারখানা স্থাপনের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তিস্তা পাড়ের কৃষকরা। কৃষকদের অভিযোগ, তিস্তার চরাঞ্চলে বসুন্ধরা অয়েল অ্যান্ড কোম্পানি স্থাপনের নামে স্থানীয় অধিবাসীদের বসতভিটা ও আবাদি জমি থেকে উচ্ছেদের চক্রান্ত চলছে। নিয়মিত পদোন্নতির 1 দফা দাবিতে মানববন্ধন করেছে কৃষি ব্যাংকের 10ম গ্রেডের কর্মকর্তারা। 9ম গ্রেড থেকে কর্মকর্তাদের নিয়মিত পদোন্নতি হলেও বৈষম্যের শিকার হচ্ছেন তারা। শনিবার দুপুরে মতিঝিলের বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে জড়ো হয় সারা দেশ থেকে আগত পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা। তাদের অভিযোগ, বিগত সরকারের মদতপুষ্ট কর্মকর্তারা 2014 সালের পরে
কোনো অর্গানোগ্রাম পাশ করেনি, যার ফলে পদোন্নতির জটে পড়েছেন 5,000-এর বেশি কর্মকর্তা। দাবি আদায় না হলে পরবর্তী কর্মদিবসে কর্মবিরতিতে যাবার সিদ্ধান্ত নিয়েছেন তারা। সিনিয়র অফিসার থেকে প্রিন্সিপাল অফিসার 3 বছরের মাথায় প্রমোশন পাচ্ছে, প্রিন্সিপাল অফিসার থেকেও তদূর্ধ্ব পোস্টগুলোতে 3 বছরের মাথায় প্রমোশন পাচ্ছে। অফিসারদের বেলায় এটা 5 বছর, 7 বছর, 8 বছর। এখন এমন একটা জট তৈরি হয়েছে যে 10 বছরের প্রমোশন পাবে না। পদ সৃষ্টি করতে হবে, আর যেমন 50-50 তারা মানে রেশিও করছে, সেখানে 75-25 করতে হবে। সেটা যদি সুপারনিউমেরিক পদ্ধতিতে দেওয়ার প্রয়োজন হয় তাহলে অথরিটি আমাদের জন্য সেই সুপারনিউমেরিক প্রমোশনের ব্যবস্থা করবে। মাত্র যারা ফ্রেশার, যাদেরকে আমরা কাজ শেখাচ্ছি, কিছুদিন পরে ওনারা আমাদের বস হয়ে যাচ্ছে, ওনাদের স্মারকলিপি ওনারা সাদর গ্রহণ করছেন। আমাদের সাথে এই বৈষম্যগুলো কেন? ম্যানেজমেন্টের কাছে আমার প্রশ্ন। প্রতি বছর একটা সিনিয়রিটি লিস্ট দেওয়ার কথা, সেটাও তারা লাস্ট ইয়ার থেকে দিচ্ছে না। মানে আমি জানছি না যে আমার ভবিষ্যৎ কি বা কিসের জন্য কিন্তু আমরা তো ব্যাংকে কম কাজ করছি না, আমরা তো সবার মতোই কাজ করছি। এখন চারদিকে নিচ্ছি আরো একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। এবার আন্তর্জাতিক সংবাদ। সুপার টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামে মৃত্যুর সংখ্যা বেড়ে 254 জন। এখনও নিখোঁজ কমপক্ষে 82 ভিয়েতনামি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তরাঞ্চলীয় লাওকাই প্রদেশ। নিহতদের মধ্যে শতাধিক প্রদেশটির বাসিন্দা। বন্যার পানি কমতে শুরু করায় পুরো দমে চলছে উদ্ধার কাজ। রাজধানীর হ্যানয়ে রেড নদীর সতর্কতা নামিয়ে আনা হয়েছে 3 থেকে অ্যালার্ট 1-এ। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হালং বে এলাকায় চলছে 3 দিনের পরিষ্কার অভিযান। সুপার টাইফুনের কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত হয়, মানসিক স্বাস্থ্যে অবনতির শিকার প্রায় 20 লাখ শিশু। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ইউনিসেফ। তুলনামূলক কম শয়তান ব্যক্তিকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নিতে ক্যাথলিক মার্কিনদের প্রতি আহ্বান জানিয়েছে পোপ ফ্রান্সিস। দক্ষিণ পূর্ব এশিয়া ও ওশেনিয়ায় 12 দিনের সফর শেষে রোম আসার পথে কথা বলেন তিনি। ট্রাম্পের অভিবাসন ও কামালার গর্ভপাত নীতি জীবন বিরুদ্ধ বলেও ক্ষোভ প্রকাশ করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু। তবে অভিবাসন ও গর্ভপাত নিয়ে নিজেদের অবস্থানে অনড় 2 প্রেসিডেন্ট প্রার্থী। ক্যালিফোর্নিয়ায় এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প জানান, ক্ষমতায় এলে পোষা প্রাণীদের হত্যা করে খেয়ে ফেলা স্প্রিংফিল্ডের হাইতিয়ান অভিবাসীদের ফেরত পাঠানো হবে ভেনেজুয়েলায়। অন্যদিকে পেনসিলভেনিয়ায় নির্বাচনী সভায় কমলা হ্যারিস বলেন, নির্বাচিত হলে গর্ভপাতের বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করবে তার সরকার। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।